ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে ধরতে ভাইয়ের শ্বশুরকে তুলে নিল ডিবি। ত্রয়োদশ নির্বাচন, মাঠ দখলের প্রতিযোগিতায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। জানাবো হাসিনা ভারত অন্তরঙ্গতা, যে কায়দায় বাংলাদেশ প্রকল্পের লভ্যাংশ হাতায় উভয়ই। এবং সর্বশেষ জানাবো আমন চাল সংগ্রহে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে ধরতে ভাইয়ের শ্বশুরকে তুলে নিল ডিবি। ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলকে ফের ধরতে তার ভাইয়ের শ্বশুর ও মাংস ব্যবসায়ী মানিক হোসেনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে ভাঙ্গুড়া পৌরপাড়া থেকে তাকে আটক করা হয়, পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফরিদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, শুক্রবার বিকেলে পাবনার ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া এলাকায় আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য আব্দুল জলিলকে আটক করে ডিবি পুলিশ। তিনি ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ডিবি পুলিশ জলিলকে আটক করে নিয়ে যাওয়ার সময় বেড়হাউলিয়া বাজার এলাকায় স্থানীয় জনগণ তাদের বাধা দেয়। এর সময় উত্তেজিত জনতার চাপে পড়ে ডিবি পুলিশ জলিলকে ছেড়ে দিতে বাধ্য হয়। পরে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এই ঘটনার পরদিন শনিবার সকালে জলিলের ছোট ভাইয়ের শ্বশুর ভাঙ্গুড়া উপজেলার মাংস ব্যবসায়ী মানিক হোসেনকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। ডিবি পুলিশের দাবি, জলিলের অবস্থান সম্পর্কে মানিক ও তার পরিবার অবগত ছিল এবং জলিলকে আটকের সময় তিনি পুলিশের কাছে বাধা দিয়েছিলেন। এই কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে মানিকের পরিবার এসব অভিযোগ অস্বীকার করে বলছে, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তিনি তখন ব্যবসায়িক কাজে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থান করছিলেন। ঘটনায় আরো কয়েকজনের আটক করা হয়েছে বলে জানা গেলেও তাদের সংখ্যা ও তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় তা নিশ্চিত হওয়া যায় নাই। ত্রয়োদশ নির্বাচন, মাঠ দখলের প্রতিযোগিতায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে মাঠ দখলের প্রতিযোগিতায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। ইতোমধ্যে নির্বাচনের প্রাক প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। তবে সে লড়াইয়ে খানিকটা এগিয়েছে জামায়াত। দুঃসময় ছেড়ে যায়নি এমন জনপ্রিয়দের প্রার্থী করতে চায় বিএনপি। অন্যদিকে জনপ্রিয়তার লড়াইয়ে এগিয়ে থাকাদের নিয়ে এ ও বি ক্যাটাগরি করে প্রার্থী তালিকা করছে জামায়াত। ডিসেম্বরে নির্বাচনের আশ্বাস দিলেও কৌশলে সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিএনপি। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে সারা দেশে ৬৭ সাংগঠনিক জেলায় সমাবেশ করছে বিএনপি। এবারের নির্বাচনে তরুণ, অভিজ্ঞ ও প্রবীণদের সমন্বয়ে প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। বিবেচনায় নেওয়া হবে দলের প্রতি আনুগত্য, জনপ্রিয়তা, দুঃসময় ও আন্দোলনের ভূমিকা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে সংসদীয় এলাকায় নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে তৃণমূলের নেতারা। নির্বাচনী মাঠে আওয়ামী লীগ না থাকলেও সে লড়াই সহজ হবে না বলে ইঙ্গিত দিয়ে রেখেছে তারেক রহমান। এমন মন্তব্য ধারণ করে শক্তভাবে সাংগঠনিক পুনর্গঠনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি সেরে নিচ্ছে বিএনপি। দুঃসময়ে যারা বিএনপির হয়ে কাজ করেছে, প্রার্থী বাছাইয়ে তারা গুরুত্ব পাবে বলে জানান দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এদিকে গুঞ্জন রয়েছে ৩০০ আসনে প্রার্থী দিলেও শতাধিক আসনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় জামায়াত। সেই লক্ষ্যে প্রায় অর্ধশত সভা সমাবেশ শেষ করেছে দলটি। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, প্রার্থী নির্বাচন মেনে চলবে কঠোর নীতি। ভোটার এবং নির্বাচনবিহীন যে সংস্কৃতি ফ্যাসিবাদী সরকার তৈরি করেছিল তার জন্য পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য নির্বাচন ব্যবস্থা এবং প্রশাসনের সংস্কার ভোটের আগেই চায় জামায়াত। হাসিনা ভারত অন্তরঙ্গতা, যে কায়দায় বাংলাদেশ প্রকল্পের লভ্যাংশ হাতায় উভয়ই। ভারতের নরেন্দ্র মোদী এবার কার্টুনের ছেলের মতো হাজির হলেন মার্কিন মুল্লুকের নেতা ডোনাল্ড ট্রাম্পের দরবারে। উদ্দেশ্য ছিল প্রিয় বন্ধুকে জানানো যে তার সরকার কতই না উদ্বিগ্ন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। এই বাংলাদেশ এখন দিল্লির বিশেষ আনুকূল্য পাওয়া শাসকবিহীন পর হয়ে যাওয়া এক প্রতিবেশী দেশ। ছাত্র গণবিস্ফোরণে ক্ষমতাচ্যুত বাস্তুচ্যুত শেখ হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশ দুনিয়া দেখলো কি চাচা ছোলা উচ্চারণে এক ভারতীয় গণমাধ্যম প্রতিনিধি দিল্লির উদ্বেগকে প্রকাশ করলেন। ট্রাম্প মোদীর যৌথ ব্রিফিং এ 13 ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হলো, বাইডেন প্রশাসনের আমলে বাংলাদেশ সরকার পরিবর্তনের আমেরিকা ডিপ স্টেটের প্রমাণিত ভূমিকা নিয়ে তার মন্তব্য কি।
ডিপ স্টেট এর বিরুদ্ধবাদী ট্রাম্প কিন্তু মুখের ওপরই অস্বীকার করেন অমন অভিযোগ, তাতে যে মোদিও নিরুত্তর রইলেন জনসম্মুখে বলে কথা। তবে মোদির দিকে ইশারা করে ট্রাম্পের জবাব, বাংলাদেশটিকে আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিচ্ছি। বেশ কিছু বাংলাদেশি বংশোদ্ভূত সামাজিক যোগাযোগ মাধ্যমের সফরকারী ভিনদেশ প্রেমিকদের জন্য আনন্দের উপলক্ষে এনে দিল। এরা প্রায় 190 দিন ধরে বড়ই দুঃখিত ছিল কর্তৃত্ববাদী হাসিনার বিদায়। এই আফসোসকারী গোষ্ঠীর বিশ্লেষণ এমন যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ রাষ্ট্রটির দায়িত্ব দিয়েছেন ভারতকে, যে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের নেত্রী হাসিনা, এবং তাও আবার 5ই আগস্ট বিপ্লবী জনতার রোষানল থেকে বাঁচতে পালিয়ে গিয়ে। তাই যখন তারা বিশ্বাস করতে চায় যে আমেরিকার অনুমোদনে ভারতের প্রযোজনার হাসিনা আবারও ক্ষমতাসীন হচ্ছেন, তাদের অতি উৎসাহী আচরণ বিদেশি শক্তির প্রতি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দাসত্বই প্রমাণ করে। অন্যদিকে হাসিনাকে হটানো কোটি বাংলাদেশের অনেকেই ক্রোধ আর বিদ্রুপের প্রতিক্রিয়া দেখায় সামাজিক মাধ্যমে। 5 ফেব্রুয়ারি 2025 তারিখে ছাত্রদের উদ্দেশ্যে ফেসবুকে প্রচারিত হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়াও আমরা দেখলাম। মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো 1960 এর দশকে হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান নির্মিত ধানমন্ত্রী 32 ভবনটিকে। প্রতিবাদকারীরা ওই ভবনটিকে আখ্যা দেন হাসিনার ফ্যাসিবাদের আইকন হিসেবে, যে হাসিনা তার ক্ষমতায় দীর্ঘায়িত করার বাসনায় শুধু জুলাই আগস্ট 2024 হাজারের অধিক এবং অতীতে আরো অনেক মানুষ হত্যা করেছেন। তাই হাসিনাকে তো ইতিমধ্যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তির আওতায় ঢাকায় ফেরত পাঠানো উচিত ছিল, যাতে গণহত্যা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায় এবং $100 বিলিয়ন জনগণের অর্থ চুরি ও পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি দাঁড় করা যায়। এরকম একজন অপরাধীকে ভারত প্রথমে থাকার জায়গা দিল এবং এরপর উস্কানিমূলক বক্তব্য দেওয়া ও কথোপকথনের সুযোগ দিল। হাসিনার ভারতে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সুস্পষ্ট বক্তব্য ছিল, হাসিনাকে চুপ করে থাকতে হবে। প্রস্থানের ঠিক 6 মাস পর প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে তার কোনো অপরাধ বোধের বিন্দুমাত্র লক্ষণ ছিল না। যেন 1.5 দশকের শাসনকালে তিনি খুনের মতো কোনো অপরাধী করেননি। ভারতও কোনো সংকোচ দেখায়নি যে কোনো একজন পলাতক হাসিনাকে বক্তৃতা দেওয়া থেকে নিবৃত্ত করা হলো না। বিশেষ করে তার ভারতে অবস্থানকে তখন আইনগত এবং কূটনৈতিক বিবেচনায় বৈধ বলা দুষ্কর। ভারতীয় কর্মকর্তারা খোঁড়া যুক্তি দেখিয়ে বললেন যে তিনি ব্যক্তিগত অবস্থান থেকে মন্তব্য করেছেন। তার কাছে যেমন বাংলাদেশের বৈধ পাসপোর্ট নেই, না ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। তাহলে একসময় বাংলাদেশে কর্মরত বর্তমানে অবসরে থাকা ভারতীয় কূটনীতিকরাও বাংলাদেশের জনগণের প্রতি সংবেদনশীলতা দেখাতে পারেননি। তারা হাসিনা আমলের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করেছেন বলে কখনো শুনেনি, বরং তাদের সরকার প্রকাশ্যে গোপনে হাসিনা সরকারকে সমর্থন জুগিয়েছে। যে হাসিনা শাসনামলে দিল্লির নির্বিঘ্ন অর্জন ছিল অগণিত। ট্রানজিট সুবিধা থেকে একছত্র বাণিজ্য ও ব্যবসায়িক লাভ, উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা গ্যারান্টি থেকে ভারতীয়দের উচ্চ বেতনের চাকরির নিশ্চয়তা এবং রাজনৈতিক আধিপত্য থেকে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা কিনা। বিনিময়ে হাসিনা পেয়েছিলেন ক্ষমতায় থাকার আশীর্বাদ এবং যা খুশি তাই করার লাইসেন্স। স্বর্গ থেকে হাসিনার পতন দিল্লির জন্য সারা বিশ্বে ছিল এক জনসংযোগ বিপর্যয়। ভারতের পররাষ্ট্রনীতি দুর্বলতা এবং আরো নির্দিষ্ট করে বলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কে ভয়াবহ অদূরদর্শিতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জুলাই আগস্ট বিপ্লব। ভারত বাংলাদেশে কতটা পছন্দনীয় নিয়ে সাম্রাজ্য, সেটা পরীক্ষা করতে আগামী সংসদ নির্বাচনে ভারতপন্থী প্রার্থী বা দল কতগুলো আসন বা ভোট পায় তা দেখলেই বোঝা যাবে। তার আগ পর্যন্ত দিল্লি এমন কোনো প্রমাণ রাখেনি যাতে বোঝা যায় ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে আগ্রহী। ভারতের মাটিতে সন্দেহজনক কার্য পরিচালনার অনুমতি পাওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনটি জাতীয় নির্বাচনে ডাকাতি করে জিতেছিলেন। মনে হয় যেন দলহম মহরম থাকা সত্ত্বেও ভারত সরকার ঘুণাক্ষরেও জানত না যে হাসিনা নিজে গণতান্ত্রিক প্রতিবাদকারীদেরকে গুলি করে মারার নির্দেশ দিয়েছিলেন। অবশ্য ফ্যাসিবাদী শাসনের সেই দিনগুলো নিষ্ঠুরতার উপর জাতিসংঘের সর্বসাম্প্রতিক রিপোর্ট বলেছে ভিন্ন কথা। হাসিনা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। দিল্লির নীতি ব্যর্থতা কিংবা দেশে বিদেশে সমালোচনা এবং মানুষ হাসিনাকে পুতুল শাসক মনে করলেও ভারত হাসিনা থেকে এবং হাসিনা ভারত থেকে দূরে সরে যায়নি কোনোদিন। ভেবে দেখেছেন কেন 1971 স্বাধীনতা যুদ্ধে প্রতিবেশীর সহযোগিতা গ্রহণ করে বাংলাদেশ যদি হয়ে থাকে দিল্লির নব্য বিনিয়োগ ক্ষেত্র, তাহলে ভারতের সবচাইতে নির্ভরযোগ্য কৌশলগত মিত্র হিসেবে সেবা করেছেন কে? এ প্রসঙ্গে একই ব্যক্তির দুটি উক্তি স্মরণ করে দেখি। আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন এবং ভারতকে আমি যা দিয়েছি তা কোনোদিন ভুলতে পারবে না। আমি দিই বেশি নেই কম। সুতরাং বাংলাদেশি স্বৈরশাসকের কাছ থেকে প্রায় সবকিছু নেবার পর ভারত যে তাকে ছুঁড়ে ফেলে দেয়নি, তাতে ভারতীয় কর্তৃপক্ষের কিছুটা কৃতজ্ঞতা প্রকাশ পায়। কিন্তু হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত এটা বুঝিয়ে দিল দিল্লি হাসিনার শেয়ার পুরোপুরি ছেড়ে দিতে নারাজ। বলা তো যায় না, যদি আওয়ামী লীগ পুনর্বাসনে তাকে প্রয়োজন হয়
সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রে সভ্য বিশ্বের উন্নত জ্ঞান ও আচরণবিধির আলোকে কিছু কিছু নেতা ও জাতির মনোভাব ব্যাখ্যা করা মুশকিল। ভারত দাবি করতেই পারে তার পররাষ্ট্রনীতি অতুলনীয়, বিশেষ করে যখন দিল্লি শক্তিশালী দেশের সঙ্গে আঁতাত করতে চায় আর ক্ষুদ্র দেশকে শক্তি প্রদর্শন করে। এটা কার্যকর হলে তো ট্রাম্পের সঙ্গে মোদির খাতির কেন ভারতীয়দের আমেরিকা থেকে ফেরত পাঠানো আটকাতে পারল না। চাণক্য কৌটিল্য কূটনীতিও অন্ধভাবে অনুসরণ করে ভারত দক্ষিণ এশিয়ার একটি দেশেরও বন্ধুত্ব অর্জন করতে পারেনি। কৌটিল্য জীবিত থাকলে হয়তো বাংলাদেশকে শত্রু রাষ্ট্রই ভাবতেন। বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক ভাবধারা পুরোপুরি জেনেই বোধহয় দিল্লি হাসিনাকে লালন পালন করতে প্রচুর বিনিয়োগ করেছিল। 1975 আগস্টের রাজনৈতিক পরিবর্তনে তার পিতা সহ পরিবারের অন্যান্য সদস্যরা নিহত হলে তিনি ভারতে আশ্রয় পান এবং সেখান থেকে 1981 সালে দেশে ফেরেন। হাসিনা ক্ষমতায় এলে ভারত ব্যাপকভাবে উপকৃত হয় এবং সেটা হাসিনার এমন এক বিনিয়োগ ছিল যার ফলে ভারত দুর্নাম হজম করেও আবারও তাকে আশ্রয় দেয় যখন তার দরকার ছিল সবচেয়ে বেশি। যেহেতু গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও ভারত হাসিনার অগণতান্ত্রিক নীতি ও কার্যকলাপের প্রশ্রয় দেয়, সেহেতু হাসিনাও স্বতঃস্ফূর্তভাবে ভারতের সেবাদার শাসনকে পরিণত হন। তাই বাংলাদেশের জনগণ তাকে যতই ঘৃণা করুক, ভারত তাকে খোশ আমদেদ বলতে দ্বিধা করেনি তার পতনের পরও। যা হোক, পররাষ্ট্রনীতি বিষয়টি দুই ব্যক্তির প্রেম ভালোবাসার সঙ্গেও তুলনীয় নয়। তারপরও ভারতীয় নেতৃত্ব হয়তো মনে প্রাণে বিশ্বাস করে হাসিনার মতো ভারতের স্বার্থের প্রতি অনুগত আর কাউকে তারা খুঁজে পাবে না বাংলাদেশে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।